গুড মর্নিং স্টুডেন্টস। আজকে বেশ কিছুদিন পরে আবার একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে যে ভিডিওটা শুরু করতে যাচ্ছি সেটা ক্লাস 8-এর একটা টেক্সট। অনেক দিন হয়ে গেল আমরা ক্লাস 7 আর 8-এর কোনো টেক্সটের আপলোড করিনি। তো আজকে আবার সেই ক্লাস 8-এর একটা টেক্সটে আপলোড করব, মানে নেক্সট টেক্সটের আপলোড করব, যেটা লেসন 4 আমাদের, যার নামটা হচ্ছে দ্য গ্রেট এস্কেপ। অ্যাজ ইউজুয়াল টাইটেলটা পড়ে আমরা বুঝতেই পারতেছি যে দ্য গ্রেট এস্কেপ কথাটার মানেটা হচ্ছে, এস্কেপ কথাটার মানে পালিয়ে যাওয়া বা পালানোর যে কাজ, সেই কাজটা এই এমন এক রকমের পালানোকে এখানে আলোচনা করা হতে যাচ্ছে যে পালানোটার সাথে মহত্বের কিছু একটা সম্পর্ক আছে। অর্থাৎ পালিয়ে যাওয়াটাকে যার সাধারণ জীবনে আমরা কখনোই মহান কোনো কাজের সাথে তুলনা করি না ঠিকই, কিন্তু এখানে লেখক সুগত বোস আমাদের সামনে এমন একটা পালিয়ে যাওয়ার কথাকে তুলে ধরতে যাচ্ছেন যে পালানোটার মধ্যেও একটা মহান কিছু একটা লুকিয়েছে। এবার পালানো কিন্তু লুকিয়ে থাকা, এটা আবার কেমন ধরনের ঘটনা মাথায় আসতেই পারে। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের ইতিহাস বইয়ে হোক বা কোনো কারো কাছ থেকে, বড়দের কাছ থেকে শুনেই হোক, আমরা জানি যে ভারতবর্ষের ইতিহাসে পালিয়ে যাওয়ার যে সম্পর্কে যে উদাহরণগুলো আমরা পাই, তার মধ্যে একটা উদাহরণের অবশ্যই উল্লেখ করে থাকবেন বড়রা বা কোনো বইয়ের লেখক লেখিকারা, যাকে মহানের সাথে তুলনা করা যায়। এবং সেই পালানোটা কার পালানো? সেই পালানোটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের পালানো। এবার নেতাজি সুভাষচন্দ্র বোস আমরা জানি একজন করিতকর্মা ব্যক্তি, তিনি অসাধারণ একজন নেতা, যে কারণে ভারতবর্ষে মধ্যে থাকা মানুষেরা প্রত্যেকেই তাকে নেতাজি সম্বোধন করেই চিনে থাকেন। তো তিনি কিভাবে পালিয়ে যান? তিনি পালানোর মানসিকতার কোনো ব্যক্তিত্ব নন, কিন্তু তা সত্ত্বেও তাকে পালিয়ে যেতে হয়েছিল, এবং সেটা ছিল ব্রিটিশ গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে তিনি ব্রিটিশ গভর্নমেন্টের যে বলয়টা, যে ঘেরাটা তার উপর আরোপ করা হয়েছিল, সেই ঘেরাটাকে তিনি ভেঙে বেরিয়ে গিয়েছিলেন কোনো এক সময়, কোনো এক জায়গার থেকে। আমরা সেই বেরিয়ে যাওয়ার গল্পের কথাই এই টেক্সটের মধ্যে দেখতে যাচ্ছি। কীভাবে তিনি বেরিয়ে গিয়েছিলেন এবং তার উদ্দেশ্যটা কী ছিল, সেটাও যদি আমরা জানতে পারি গল্পটা পড়তে পড়তে, তাহলে পরেই বোঝা যাবে কেন তার পালিয়ে যাওয়াটাকে মহান পালিয়ে যাওয়া বলে চিহ্নিত করা হচ্ছে। তো আমাদের যে লেখক সুগত বোস, সেই সুগত বোসের আগে একটুখানি পরিচয় নিয়ে নিই। আমাদের কাছে টেক্সটের শুরুতে তার সম্পর্কে কিছু কথা বলা আছে, তার সাথে সাথে আমরাও ইন জেনারেল আমরা কথাগুলো বলে নিই, তারপরেই আমরা টেক্সটটাকে পড়া শুরু করব। তো সুগত বোস হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বিখ্যাত, পরোক্ষভাবে ফ্রিডম ফাইটার যাকে বলা যায়, পরোক্ষভাবে যিনি কী করে গেছেন, সর্বদা কাজ করে গেছেন, সবার চোখের অলক্ষ্যে কাজ করে গেছেন, এরকমই একজন ব্যক্তিত্ব শিশির কুমার বোসের ছেলে। এবং এই শিশির কুমার বোস ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের দাদার ছেলে, শরৎচন্দ্র বসুর ছেলে। তো সেই শিশির কুমার বোসের ছেলে, যার নাম সুগত বোস, তিনি আমাদের সামনে তুলে ধরছেন কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বোস সেদিন বা সেই রাত্রিবেলায় ব্রিটিশ গভর্নমেন্টের চোখে ধুলো দিয়ে তার নিজের বাড়ির থেকে, গৃহবন্দী দশার থেকে পালিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। সেই নিয়েই আমাদের আজকের টেক্সট। শুরুতে আমরা সুগত বোসের সম্পর্কে কিছু জেনে নিই, তার সম্পর্কে কি বলা আছে। তো পড়া শুরু করা যায়। Sugata Bose is a historian, author, and the Gardner Professor of Oceanic History and Affairs at Harvard University. তো সুগত বোস তিনি একজন ঐতিহাসিক ছিলেন, অথর ছিলেন এবং একজন প্রফেসর ছিলেন ওশেনিক হিস্ট্রির উপরে, অর্থাৎ সমুদ্রের গভীরে যে ইতিহাস, সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে তিনি পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে তিনি প্রফেসরের কাজ করছেন। এবং সেটা আবার কোন ইউনিভার্সিটিতে? হার্ভার্ড
ইউনিভার্সিটিতে। পৃথিবীর বিখ্যাত কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে একটা হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি, তো সেখানে তিনি শিক্ষকতার কাজ করছেন। Born to the eminent freedom fighter Dr. Shishir Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grandnephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sharat Chandra Bose. এখানে পরিষ্কার লিখিয়ে দেওয়া আছে যে তিনি বিখ্যাত এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত ফ্রিডম ফাইটার, স্বাধীনতা সংগ্রামী শিশির কুমার বোস এবং মিসেস কৃষ্ণা বোসের ছেলে ছিলেন। আর তার সাথে সাথে তিনি আবার তার আরেকটা পরিচয়, তিনি হচ্ছেন গ্র্যান্ড নেফিউ অফ সুভাষচন্দ্র বোস। গ্র্যান্ড নেফিউ কথাটার মানে কি, শিশির বোস নিজেই ছিলেন সুভাষচন্দ্র বোসের নেফিউ, ভাস্তা, ভাইপো। তার ছেলে তো স্বাভাবিকভাবে সম্পর্কটা গ্র্যান্ড নেফিউর পর্যায়ে পৌঁছায়। তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ আর গ্র্যান্ডসন অফ শরৎচন্দ্র বোস, মানে তিনি শরৎচন্দ্র বোসের নাতি ছিলেন। ইন 2011 2011 সালে বোস পাবলিশড হিজ ম্যাজেস্টিজ ওপোনেন্ট। বোস মানে সুগত বোস পাবলিশ করেন তার লেখা বই হিজ ম্যাজেস্টিজ ওপোনেন্ট। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সার্প্ট ফ্রম দিস বুক। আর আমাদের যে টেক্সটটা সেটা ওই বইটারই উদ্ধৃত একটা অংশ, বইটার থেকেই উদ্ধৃত অংশ, মানে যেরকমভাবে লেখক লিখে গিয়েছিলেন ঠিক সেই ভাষাই আমাদের সামনে এই টেক্সটের মধ্যে তুলে ধরা হয়েছে সেই বিষয়বস্তুগুলোকে। তাহলে হিজ ম্যাজেস্টিজ ওপোনেন্ট নামটা শুনলে আবার বোঝা যাচ্ছে কার কথা বলা হচ্ছে। এখানে নিশ্চয়ই একজনেরই কথা বলা হবে, সেটা হচ্ছে কার কথা, নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা, তার জীবনের কাহিনীর কথা এবং তার জীবনের কোন কাহিনীগুলোর কথা যেখানে তিনি হিজ ম্যাজেস্টিকে অর্থাৎ সেই সময় তদানীন্তন ভারতবর্ষে যে রাজত্ব করতেছে সেই রাজত্বের বিরোধিতা করেছেন যে ব্যক্তি, তাকে নিয়েই তার লেখা। এবং সেই যুগে ভারতবর্ষে একমাত্র একটাই ব্যক্তি হিজ ম্যাজেস্টিকে ভারতবর্ষের তদানীন্তন রাজাই বলা যায়, প্রধানের বিরুদ্ধে সরকারের যে সরকার তার বিরুদ্ধে যে আন্দোলন চালিয়েছিলেন তিনি একজনই ছিলেন, সেটা ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কারণ সেই সময় ভারতবর্ষের যে রাজনৈতিক পরিবেশ তখন অহিংসার পদ্ধতিতে গান্ধীজির অনুপ্রেরণায় মানুষ অহিংসার পদ্ধতিতে স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আবার অন্যদিকে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় অনেক মানুষ তাকে সঙ্গ দিয়েছিল সশস্ত্র অভিযানে। কারণ নেতাজির ধারণাই ছিল যে স্বাধীনতা চেয়ে পাওয়া যায় না, সেটাকে ছিনিয়ে নিতে হয়, এবং যদি চেয়ে পাওয়াও যায় তাহলে সেটা চাইতে যাইব কেন, কারণ স্বাধীনতা কারোর দয়ার দান নয়, সেটা আমাদের অধিকারের মধ্যে পড়ে। তো সেই ক্ষেত্রে সেটাকে চেয়ে নেওয়ার কোনো প্রশ্ন আসে না। তো এটা অনেক বিতর্কিত বিষয়, সেটা কিভাবে পাওয়া যাবে না পাওয়া যাবে সেটা নিয়ে আমরা আজকের আলোচনার মধ্যে যাব না। আমরা সরাসরি এই দ্য গ্রেট এসকেপ আমাদের সিলেবাসের মধ্যে থাকা টেক্সটের মিনিংটা বা মানেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। টেক্সট শুরু করি। বলছে নেতাজি সুভাষচন্দ্র বোস, born 23rd January 1897, was one of the most famous Indian nationalist leaders who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন মোস্ট ফেমাস, কয়েকজন বিখ্যাত, সবচেয়ে বিখ্যাত ভারতীয় ন্যাশনালিস্ট লিডারদের মধ্যে একজন, জাতীয়তাবাদ মানসিকতায় উদ্বুদ্ধ নেতাদের মধ্যে একজন, হু ফট ফর ইন্ডিয়াজ ইন্ডিপেন্ডেন্স, যিনি কিনা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছেন ফ্রম ব্রিটিশ রুল, ব্রিটিশদের শাসনের থেকে। টু দিস পারপাস হি ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, হুইচ ইনক্লুডেড আ উইমেন্স রেজিমেন্ট টু। আর এই উদ্দেশ্য নিয়ে যখন তিনি কাজ করতে যাচ্ছেন তখন তিনি ভারতবর্ষের ন্যাশনাল আর্মি INA, ভারতবর্ষের প্রথম ন্যাশনাল আর্মি। আজকে ভারতীয় ন্যাশনাল আর্মির অনেক কটা সেগমেন্ট আছে, কিন্তু সেই সেগমেন্টগুলোর মধ্যে সবচাইতে পুরনো যে সেগমেন্ট, সবচেয়ে প্রথম যে সেগমেন্ট বলবো না, সম্পূর্ণ আর্মি যে ধারণা, মানসিকতা বা চিন্তা পদ্ধতিতে যে আর্মি একটা প্রয়োজন দেশের অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা, আন্তর্জাতিক সুরক্ষা ব্যবস্থাটাকে লাগু রাখার জন্য, সেই জাতীয় যে আর্মি সৈন্যদল সেটা তিনি তৈরি করেছিলেন প্রথম, যার নাম হচ্ছে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটার মধ্যে একটা উইমেনের রেজিমেন্টও ছিল। মানে নেতাজি সুভাষচন্দ্র বোস সেদিনও জানতেন, সেই যুগেও জানতেন যে যদি লড়াই করতে হয় তাহলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে,
এরকম চিন্তা করলে হবে না যে আমি করব, ওদের আসার দরকার নেই, ওরা দুর্বল, এরা দুর্বল, তো আমার পক্ষে করা সম্ভব, তো আমি করব না। নেতাজি সুভাষচন্দ্র বোসের মানসিকতাই ছিল যে যে যেরকমভাবে পারো সে সেরকমভাবে সাহায্য করো, তা শারীরিক বলের সাহায্যে হোক, অর্থনৈতিক দিক দিয়ে হোক, রাজনৈতিক দিক দিয়ে হোক, সামাজিক দিক দিয়ে হোক, যার যেভাবে সামর্থ্য আছে সে সেরকমভাবে সাহায্য করতে এগিয়ে আসলেই শুধুমাত্র ভারতবর্ষের স্বাধীনতাটাকে অর্জন করা সম্ভব। এই মানসিকতার ব্যক্তিত্ব তিনি ছিলেন, যে কারণে তিনি তার ন্যাশনাল আর্মিতে, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে একটা মহিলাদের রেজিমেন্টও তৈরি করেছিলেন, যেখানে যদি কোনো মহিলা থেকে থাকেন যারা এই আন্দোলনে প্রত্যক্ষভাবে সম্মুখ সমরে লড়াই করতে চান, তাহলে আপনারাও স্বাগতম, আপনাদেরও স্বাগতম জানানো হচ্ছে। In 1941 সালে the British government put Subhash under house arrest, that is confined him in his own house. 1941 সালে ব্রিটিশ গভর্নমেন্ট সুভাষচন্দ্র বসুকে তার বাড়িতেই বন্দি করে রাখার ব্যবস্থা করেন, যেখানে সে তার নিজের বাড়িতেই থাকবে, কিন্তু সেই পরিস্থিতিটা হবে কেমন দশা? বন্দি দশা। কারণটা কি? হঠাৎ করে তাকে জেলে না রেখে তার বাড়ির ভিতরে কেন বন্দি করা হলো? সম্ভবত নানান পর্যালোচনা করে বিভিন্ন ক্রিটিক্সদের বই যদি পড়ো তোমরা, তাহলে পরে সেখান থেকে একটা ধারণা তৈরি হবে, দেখবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু সেই যুগে এতটা মাত্রায় জনপ্রিয় ছিলেন যে সেই যুগের মানুষেরা এটা কখনোই মেনে নিতে পারতো না যে অকারণে নেতাজি সুভাষচন্দ্র বোসকে বারবার ব্রিটিশ গভর্নমেন্ট জেলের ভিতরে পুরে দিতে পারে। এবং ব্রিটিশ গভর্নমেন্ট এই কথাটা খুব ভালো মতন বুঝেছিল যে নেতাজি সুভাষচন্দ্র বোসকে যদি আমরা জেলের ভিতরে রাখি, তাহলে সারা দেশের মধ্যে একটা রায়াত তৈরি হতে পারে, ভায়োলেন্সের সৃষ্টি হতে পারে, যেটা ব্রিটিশরা কখনোই চাইতো না। তারা খুব ঠান্ডা মাথায় শান্তভাবে নিজেদের কাজটাকে কী করতে চায়? চালিয়ে যেতে চাইছিল। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোসকে খোলা রাখাও যাবে না। খোলা রাখলে পারে আবার তিনি সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে থাকবেন লড়াই করার জন্য, তো না তাকে খোলা রাখা যাবে, না তাকে জেলে বন্দি করা যাবে। তাহলে উপায়? তারা একটা ব্যবস্থা নিল যে ঠিক আছে, সাধারণ মানুষকে বলা হলো যে নেতাজি সুভাষচন্দ্র বোস ওনার নিজের বাড়িতেই আছেন, ওনাকে আমরা বন্দি করিনি, কিন্তু তারা ব্যবস্থা করলো এমন যে নেতাজি সুভাষচন্দ্র বোস তার বাড়ির ভেতর থেকে না বেরোতে পারবেন, না কোথাও ঘুরতে যেতে পারবেন, না কোথাও যেতে পারবেন, না কারোর সাথে দেখা করতে পারবেন। হ্যাঁ, নিজের বাড়ির ঘরের ভেতর তার সাথে যদি কেউ দেখা করতে আসে, তাহলে অ্যাজ নর্মাল তিনি সেটা দেখা করতেই পারেন। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতির একটা বন্দি দশা, সেই বন্দি দশাটার মধ্যে নেতাজিকে বসে থাকতে হচ্ছিল, যার যেভাবে এই আন্দোলনকে বা এই স্বাধীনতা সংগ্রামকে চালিয়ে যাওয়া হয়তো নেতাজির পক্ষে সম্ভবপর হচ্ছিল না, কিছু না কিছু অসুবিধা হচ্ছিল। দ্য ফলোইং ন্যারেটিভ ডিসক্রাইবস, তো সেই কারণেই আমরা যে গল্পটা পড়তে যাচ্ছি সেই ন্যারেটিভটা, সেই গল্পই বলা যায়, টেক্সটটা বর্ণনা করছে দ্য এক্সাইটিং অ্যান্ড কারেজিয়াস এসকেপ অফ সুভাষ বোস ফ্রম দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ টু কন্টিনিউ হিজ স্ট্রাগল ফর ইন্ডিয়াস ফ্রিডম। আমাদের এই গল্পটা বর্ণনা করবে সেই উত্তেজনাপ্রবণ এবং সাহসিকতায় পরিপূর্ণ সুভাষচন্দ্র বোসের এসকেপ, পালিয়ে যাওয়া, ফ্রম দ্য ক্লাচেস, নাগালের ভেতর থেকে, মুঠের ভেতর থেকে, অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্টের হাতের মুঠোর ভেতর থেকে কিভাবে সাহসিকতার সঙ্গে উত্তেজনার মধ্যে দিয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। টু কন্টিনিউ, কী করার জন্য? তাদের চোখের আড়ালে চলে যাওয়ার জন্য, পালিয়ে বেঁচে যাওয়ার জন্য না, যাতে তিনি তার স্বাধীনতা সংগ্রামটা, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামটা চালিয়ে যেতে পারেন সবার অলক্ষ্যে, ব্রিটিশ গভর্নমেন্টের নাগালের বাইরে থেকে। তো এই হচ্ছে আমাদের গল্পের মূল বিষয়, যে কারণে তাকে গ্রেট এসকেপ বলে কী করা হচ্ছে? বর্ণনা করা হচ্ছে। তো বোঝাই যাচ্ছে যে টাইটেলের মধ্যে যে টাইটেলটা দেওয়া হয়েছে দ্য গ্রেট এসকেপ, তার উদ্দেশ্যটা ছিল একটাই, যে পালিয়ে যাওয়াটা শুধুমাত্র নিছকই নিজের জন্য না, পালিয়ে তিনি গিয়েছিলেন দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে। তো সেই পালিয়ে যাওয়াটাকে কখনোই ছোট করে দেখা যায় না, যেহেতু তিনি পালিয়ে গিয়েছিলেন, কিন্তু স্বাভাবিকভাবেই তাকে কি বলতেই হয়? মহান বলতেই হয়। তো আমরা যে গল্পটা এখন পড়তে যাচ্ছি সেটার মধ্যে না এর আগের ঘটনা আছে, না এর পরের ঘটনা আছে, পিওরলি কিভাবে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং কোথায় গিয়েছিলেন, যতদূর পর্যন্ত সুগত বোস জানতে পেরেছিলেন, সম্ভবত তার বাবার মুখের থেকে, কারণ তার বাবা নেতাজিকে এই পালিয়ে যাওয়াতে সাহায্য করেছিলেন, সেই পর্যন্তই আমরা হয়তো গল্পের মধ্যে পড়তে যাচ্ছি। শুরু করা যাক। লুকিং পেল অ্যান্ড থিন with a bushy half-grown beard, Subhash was reclining on his pillows when Shishir, his nephew,
entered Subhash's bedroom that December afternoon. লুকিং, তাকে দেখতে মনে হচ্ছিল পেল, বিবর্ণ, ফ্যাকাশে, মানে চেহারার সেই জৌলুস, নেতাজি সুভাষচন্দ্র বোসের সেই জৌলুস সেটা হারিয়ে গিয়েছিল এবং তাকে খুব দুর্বল দেখাচ্ছিল, থিন, রোগা পাতলা দেখাচ্ছিল। উইথ আ বুশি হাফ গ্রোন বিয়ার্ড, যার গাল ভর্তি ওই অল্প অল্প দাড়ি ছিল, এই মুহূর্তে আমার গালেও দাঁড়িয়ে আছে, তো এই থেকে বলা হয় বুশি হাফ গ্রোন বিয়ার্ড, সম্পূর্ণরূপে গ্রো করেনি, অল্প অল্প গ্রো করেছে, ঝোপঝাড়ের মতন দেখতে লাগছে। সুভাষ ওয়াজ রিক্লাইনিং, এরকম চেহারা নিয়ে সুভাষ হেলান দিয়ে বসেছিল। রিক্লাইন কথাটা মানে কি? হেলান দিয়ে বসা। তিনি হেলান দিয়ে বসেছিলেন অন হিজ পিলোস, তার বালিশের উপরে। ওয়েন শিশির, যখন নাকি শিশির তার হিজ নেফিউ এন্টার্ড সুভাষের বেডরুম দ্যাট ডিসেম্বর আফটারনুন, সেদিন ছিল ডিসেম্বর মাসের কোনো একটা বিকেলবেলা। সেই ডিসেম্বর মাসের বিকেলবেলাতে শিশির এই পরিস্থিতিতে সুভাষ বোসের ঘরের ভেতরে প্রবেশ করলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড, সুভাষ তাকে দেখেই তার বিছানার ডান দিকটাতে বসতে বললেন। লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, এবং যখন তাকে বসতে বললেন তখন তিনি শিশিরের দিকে খুব গভীরভাবে তাকিয়েছিলেন, অর্থাৎ তিনি কিছু একটা কথা চিন্তা করছিলেন। হি সেইড, কিছুক্ষণ পরেই তিনি বলে উঠলেন, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? আচ্ছা, তুমি কি আমার জন্য কিছু কাজ করতে পারবে? শিশির নডেড, শিশির মাথা হিলিয়ে বলল, হ্যাঁ পারবো। মুখে কিছু বলল না, শুধুমাত্র বলল হ্যাঁ পারবো। এবার মুখে না বলে মাথা হিলিয়ে নট করা মানেই হ্যাঁ বলা, এর অর্থটা কি? আমরা আমাদের যে কোনো শরীরের অঙ্গকে যদি নাড়াই তাহলে সেটাকে বলা হয় শেক, তাই না? কিন্তু মাথার ক্ষেত্রে দু রকমের নাড়ানো হয়। এক, যদি বলা হয় নড, তাহলে মাথাটাকে আমরা হ্যাঁয়ের মতো করে নাড়াই সামনে পেছনে। আর যদি বলা হয় শেক, তাহলে মাথাটাকে তার মানে হচ্ছে নায়ের মতো করে নাড়াই। অর্থাৎ শুধুমাত্র নড আর শেক এই দুটো কথার ব্যবহারের মাধ্যমেই আমরা বুঝিয়ে যেতে পারি যে মাথাটাকে হ্যাঁয়ের মতো করে নাড়ানো হয়েছে নাকি নায়ের মতো করে নাড়ানো হয়েছে। তো শিশির মাথা নাড়িয়ে নট করায় বোঝাই যাচ্ছে যে তিনি বলেছিলেন যে হ্যাঁ সে করতে পারবে। এই নট কথা দিয়ে মনে পড়লো, কার্টুন ক্যারেক্টারগুলোর মধ্যে একটা ক্যারেক্টার আছে যার নাম হচ্ছে নডি। একটা ছোট্ট বাচ্চা ছেলে গাড়িতে করে ঘুরে বেড়ায়। তার নামটা নডি কেন? কারণ তার মাথার গলাটা একটা স্প্রিং, আর সেই কারণে গাড়িটা যখনই থামে তখন তার মাথাটা সবসময় কী হয়, হ্যাঁয়ের মতো করে নড়তে থাকে। এই জন্য তার নামটাই হচ্ছে নডি। কার্টুন ক্যারেক্টার দেখতে পেতে পারো, নেট সার্চ করলে পরে পেয়ে যাবে নডি। তো যাই হোক, শিশির হ্যাঁ বলল তার কাকাকে যে সে কাজটা অবশ্যই করতে পারে। দ্য টাস্ক অ্যাজ ইট টার্ন আউট, কাজটা কী ছিল যেরকমভাবে সেটা সামনে আসলো, সুভাষচন্দ্র বোস যখন শিশিরকে জানালেন তখন সে যে কথাগুলো জানালেন তিনি কি বলেছিলেন, ওয়াজ টু হেল্প প্ল্যান অ্যান্ড ক্যারি আউট সুভাষেস এসকেপ ফ্রম ইন্ডিয়া। কাজটা কী ছিল? শিশিরকে, সুভাষচন্দ্র বোসকে এই ভারতবর্ষ থেকে পালিয়ে যেতে একটা প্ল্যান তৈরি করতে হবে এবং সেই প্ল্যানটাকে কার্যকর করতে সাহায্য করতে হবে শিশিরকে। কাজটা কি? প্রথমত একটা প্ল্যান তৈরি করো, যে প্ল্যানের মারফতে আমি এখান থেকে পালাতে সক্ষম হব। প্ল্যান তৈরি করার পরে সেই প্ল্যানটাকে এবার সেটাকে কী করতে হবে, কার্যকর করতে হবে, যাতে আমি এখান থেকে সত্যি সত্যি কী করতে পারি, পালিয়ে যেতে পারি। কোথার থেকে? বাড়ির থেকে না, ইন্ডিয়ার থেকে পালিয়ে যেতে পারি। শিশির উড হ্যাভ টু ড্রাইভ হিজ আঙ্কল ইন দ্য ডেড অফ দ্য নাইট টু আ রেলওয়ে স্টেশন ফার অ্যাওয়ে ফ্রম ক্যালকাটা। আর সেটা করার জন্য শিশিরকে কী করতে হবে, তার কাকাকে গাড়িতে বসিয়ে কলকাতার থেকে বহু দূরে কোনো একটা রেলওয়ে স্টেশনে পৌঁছে দিতে হবে। তারপরে শিশিরের আর কোনো কাজ নেই, সেখান থেকে সুভাষচন্দ্র বোস নিজের থেকেই তার ব্যবস্থা করে নেবেন। কিন্তু এইটুকু কাজ, তার বাড়ি থেকে সেই কলকাতার চাইতে অনেক দূরবর্তীতে থাকা কোনো একটা রেলওয়ে স্টেশনে পৌঁছে দেওয়া, এই কাজটুকু শিশিরকে করতে হবে তার কাকাকে সাহায্য করার জন্য। From his uncle's residence at Elgin Road, Shishir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. এই কথাগুলো শুনেই শিশির তো হ্যাঁ বলে দিয়েছে, শিশির বলেছে হ্যাঁ আমি সাহায্য করব। এবার সেই সাহায্য করার মানসিকতা কথা যখন জানা হয়ে গেল, তখন সেদিন রাত্রিবেলা তার কাকার যে বাড়ি, যেটা নাকি ছিল এলগিন রোডে, এখনও আছে সেই বাড়িটা, সেই এলগিন রোডের বাড়িটার থেকে শিশির তার নিজের বাড়ি, যেটা ছিল 1 Woodburn Park নামক এলাকায়, কলকাতারই আরেকটা জায়গা, ওই জায়গাটা পর্যন্ত সে পায়ে হেঁটে বাড়ি অবধি পৌঁছে ফিরে গেল
কিন্তু যখন সে পায়ে হেঁটে যাচ্ছিল তখন তার মনের মধ্যে একটা অদ্ভুত ধরনের বিস্ময় কাজ করছিল, একটা সাবডিউড চাপা উত্তেজনা কাজ করছিল। যে কোনো রোমহর্ষক কাজ করার জন্য, যে কোনো রোমাঞ্চকর কাজ করার সময় কাজ করার আগে দেখবে আমাদের মনের ভিতরে একটা অদ্ভুত ধরনের এক্সাইটমেন্ট, একটা উত্তেজনা তৈরি হয়। সেটাকেই বলা হয় চাপা উত্তেজনা, যেটাকে আমরা বহিঃপ্রকাশ করি না কিন্তু আমাদের ভেতরে ভেতরে চলতে থাকে। শিশিরের মনের মধ্যেও ঠিক একই রকমের চাপা উত্তেজনা চলছিল। দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষের হাউস। কেন করছিল? কারণ সে খেয়াল করেছিল যে সুভাষ বোসের বাড়ির উপরে পুলিশ, মানে ব্রিটিশ পুলিশ, দিন রাত পাহারা দিচ্ছে, তারা চোখ রেখে যাচ্ছে। Though it was normal for a nephew to visit an ailing uncle, Subhash had an additional excuse for meeting his nephew. অসুস্থ কাকার সাথে দেখা করতে আসবে তার ভাইপো, এটা একেবারেই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু স্বাভাবিক হলেও সুভাষ বোসের আরও একটা কারণ ছিল, বিশেষ কারণ ছিল, এক্সকিউজ ছিল, অজুহাত ছিল, যেটার কারণে শিশিরের তার বাড়িতে আসা যাওয়া করাটা খুব নর্মাল ব্যাপার ছিল। কারণটা কি? শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির খুব ভালো রেডিও অপারেট করতে পারত। আমরা আজকের যুগের ছেলেমেয়েরা রেডিও নামক জিনিসটার ব্যবহার হয়তো দেখিনি। রেডিওতে অনেক কটা চ্যানেল থাকে, অনেক কটা ওয়েভ লেন্থ থাকে, সেটাতে মিলিয়ে ওই ওয়েভ লেন্থটাকে মিলাতে হয় গোল গোল কোনো একটা মেশিনের, একটা চাকার মারফতে। সেই ওয়েভ লেন্থটাকে যদি ধরতে পারা যায়, সঠিক ওয়েভ লেন্থ ধরতে পারা গেলে পরে বিভিন্ন দেশের বিভিন্ন অডিও সেন্টারের যে অ্যানাউন্সমেন্টগুলো, যে কী বলবো ওটাকে, ঘোষণাগুলো, সেগুলো পরিষ্কার শুনতে পাওয়া যায় রেডিওর মারফতে। এমনই একটা টেকনোলজি, খুবই পুরনো টেকনোলজি, যেখানে শুধুমাত্র শুনতে পাওয়া যেত। আজকের যুগে আমাদের টেলিভিশন চলে এসছে, তো টেলিভিশনে আমাদের রিমোটে সুইচ টিপলে পারেই আমরা কী পেয়ে যাই, চ্যানেল পেয়ে যাই। তো রেডিওর মধ্যে যে চ্যানেলটা ছিল সেটাকে তোমাকে কী করতে হতো, ম্যানুয়ালি সেট করতে হতো। তো সেই সেটিংয়ের, এই অপারেট করার যে কাজটা রেডিওটাকে, সেটা শিশির খুব ভালো পারত। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। আর এই কারণের জন্যই শিশির সুভাষচন্দ্র বোসের বাড়িতে যখন তখন আসতে পারতো, কারণ সে বলে আসতো যে কাকা রেডিও চালাতে খুব একটা ভালো পারেন না, সে কারণে উনি যাতে বিদেশি ব্রডকাস্টগুলো, বিদেশি খবরগুলো শুনতে পারেন, সেই জন্যই আমি ওনার রেডিওটাকে সেট করার জন্য আসতে চাই। তো যে কারণে শিশিরের, মোট কথা বলার কারণটা হচ্ছে, শিশিরের তার বাড়িতে আনাগোনাটা, মানে দিনে যদি 2 বার হয় 2 বার, 4 বার হলে 4 বার, কোনো প্রবলেমেটিক সিচুয়েশন ক্রিয়েট করতো না পুলিশদের কাছে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভ্যারিয়াস মিনস অফ এসকেপ। কিন্তু পুলিশ অন্য কথা জানলেও সুভাষ আর শিশির যখন ঘরে একসাথে থাকতো, তারা দুজনে মিলে নানান রকমের প্ল্যানের ছক কষতে শুরু করলো, যে কীভাবে পালানো যায়, এভাবে ওভাবে সেভাবে, মানে কোন পদ্ধতিতে পালালে পারে ধরা পড়ার সম্ভাবনা সবচেয়ে কম। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট ইন দ্য মোস্ট ন্যাচারাল ফ্যাশন থ্রু দ্য মেইন গেট। শেষ পর্যন্ত তারা স্থির করলো যে আমরা আমাদের বাড়ির একেবারে মেইন গেট দিয়েই গাড়িতে করে পালাবো। মানে যদি আমি পালানোর চেষ্টা করি তাহলে পরে পুলিশ তো নজর রাখবে আমার বাড়ির পেছনের দরজা, পাশের দরজা, দেয়াল টপকালো কিনা ইত্যাদি। মেইন গেটে তো সবসময় খোলা আছে, সবসময় পুলিশ দাঁড়ানো আছে, সেখান দিয়ে পালানোর সময় লোকের সন্দেহটা সবচাইতে কম থাকবে। তো যে কারণে তারা স্থির করলো যে আমরা মেইন গেট দিয়েই গাড়িতে করে পালাবো। শিশির ওন্ড আ জার্মান কার কল দ্য ওয়ান্ডারার। শিশিরের একটা জার্মান গাড়ি ছিল যার নামটা ছিল ওয়ান্ডারার। উপরে ছবিটা আছে, টেক্সটের মধ্যেই ছবিটা দেওয়া আছে। হুইচ হি অ্যান্ড সুভাষ চোজ ফর দ্য জার্নি। যে গাড়িটাকে সুভাষ এবং সে নিজে সিলেক্ট করলো যে তারা এই গাড়ি করেই পালাবে। তো এখনও পর্যন্ত পালিয়ে যায়নি, তারা প্ল্যান করেছে এবং তারা স্থির করে নিয়েছে যে তারা শিশিরের ওয়ান্ডারার গাড়ি করেই পালাবে, এবং সেটাও মেইন গেট দিয়ে পালাবে, যাতে সন্দেহের অবকাশটা খুব কম থাকে। সুভাষ হ্যাড টেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আবার এদিকে বাড়িতে আকবর শাহ নামক কোনো এক ব্যক্তিকে অলরেডি কেবল করে দিয়েছে। কেবল কথাটার মানে কি? টেলিগ্রাফের মারফতে মেসেজ করে দিয়েছিল। টেলিগ্রাফ কি? টেলিগ্রাফ হচ্ছে এই টক পুরোনো দিনের পদ্ধতি, খুব দ্রুত গতিতে এক জায়গার থেকে আরেক জায়গায় খবর পৌঁছে দেওয়ার। মানে এখানে বসে কোনো একটা লেখাকে টাইপ করতে হতো, নির্দিষ্ট একটা ভাষা আছে, সেই নির্দিষ্ট ভাষায় টাইপরাইটারের মধ্যে যেরকম টাইপ করার ব্যবস্থা থাকে সেরকম টাইপ করতে হতো। অন্য আরেকটা পোস্ট অফিসে গিয়ে সেই খবরটাকে কী করা হতো? ট্রান্সক্রিপ্ট করা হতো, অর্থাৎ
যেটাকে কোড ল্যাঙ্গুয়েজের তৈরি করা হয়েছে ওই ভাষার মারফতে, সেটাকে আবার নর্মাল ইংরেজিতে বা বাংলায় নির্দিষ্ট ভাষায় ট্রান্সলেট করা হতো, তারপরে সেখান থেকে খবরটা অন্য জায়গায় পৌঁছে দেওয়া হতো। তো এরকমভাবে কেবলের মারফতে, টেলিগ্রাফের মারফতে তিনি আকবর শাহকে অলরেডি খবর পৌঁছে দিয়েছিলেন যে তার সাথে যেন সে কলকাতাতে দেখা করে। আকবর শাহ ওয়াজ আ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেন্স্ট ব্রিটিশ রাজ। কে ছিল এই আকবর শাহ? আকবর শাহ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোসের ব্রিটিশ রাজের বিরুদ্ধে লড়াই করার সময়কার একজন কো-স্টার, অর্থাৎ সহকারী, কো-ওয়ার্কার। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি কোথায় কাজ করতেন? তিনি কাজ করতেন উত্তর পশ্চিম প্রান্তের, নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার অর্থাৎ উত্তর পশ্চিম প্রান্তের একেবারে সীমানার এলাকাগুলোতে। প্রভিন্স কথাটার মানে হচ্ছে এলাকা। তো সেই এলাকাগুলোতে তিনি কাজ করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তাকে কি কেবল করে কি বলা হয়েছিল? যে সেই ব্যক্তিও সুভাষকে পালাতে সাহায্য করবে। যাই হোক, খবর পাওয়া মাত্রই আকবর শাহ কোথায় চলে আসলো? কলকাতায় চলে আসলো। আকবর শাহ কেম টু ক্যালকাটা। খেয়াল করে দেখো, নামটা কিন্তু ক্যালকাটা, ইটস নট কলকাতা। KOLKATA না, আজকের বানান না। পুরোনো দিনে কলকাতার নামটা ছিল ক্যালকাটা। তাহলে আকবর শাহ কেম টু ক্যালকাটা। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। আকবর শাহ তড়িঘড়ি কলকাতায় এসে উপস্থিত হয় এবং তার সাথে শিশিরেরও পরিচয় করিয়ে দেওয়া হয়। Together they went to a shop in central Calcutta where they purchased baggy salwars, trousers and a black face for Subhash's disguise. এরপর কলকাতাতে এরা দুজন মিলে একটা দোকানে গিয়ে, সেন্ট্রাল ক্যালকাটার এখন একটা দোকানে গেল কিছু কেনার জন্য। কি কিনতে? তারা কিনে আনলো একটা ব্যাগি সালোয়ার। সালোয়ার হচ্ছে ট্রাউজারটা, সালোয়ার কামিজ, কামিজ হচ্ছে উপরে পাঞ্জাবিটা, মেয়েরা পরে, নিচের পাজামাটাকে বলা হয় সালোয়ার। তো সেই সালোয়ার কিনলো, কিন্তু সেটা আবার কেমন সালোয়ার ছিল? ব্যাগি, ঢলঢলে সালোয়ার কিনে আনলো। এবং ব্ল্যাক ফেজ, ফেজ হচ্ছে টুপি। ছবিতে দেখো নেতাজি সুভাষচন্দ্র বোসের মাথার উপরে একটা টুপি আছে, ওই টুপিটারকেই বলা হয়, ওই টাইপের টুপিকে বলা হয় ফেজ। তো নেতাজি সুভাষচন্দ্র বসুর পালানোর জন্য, ছদ্মবেশ ধারণ করার জন্য, ডিসগাইজ মানে নাকি ছদ্মবেশ ধারণ করার জন্য তারা এই ব্যাগি সালোয়ার্স আর একটা কালো রঙের ফেজ টুপি কিনে নিয়ে আসলো। লেটার শিশির অলসো পারচেজড আ সুটকেস, আ বেডরোল, শার্টস অ্যান্ড পিলোজ। পরবর্তীতে শিশির আরও কিছু জিনিস কিনে আনলো। কী কী কিনলো? সে কিনলো একটা সুটকেস, একটা বাক্স যার মধ্যে করে জিনিসপত্র নিয়ে যাবে নেতাজি সুভাষচন্দ্র বোস। একটা বেডরোল, বেডরোল মানে পুরোনো দিনে বেডিং বলা হতো, তোমরা ব্যবহার করছো কিনা জানি না, আমি করেছি। পুরোনো দিনে এক জায়গার থেকে আরেক জায়গায় যখন মানুষ বেশ কিছু দিনের জন্য থাকতে যেত, তখন জামা কাপড়ের সাথে সাথে তারা বালিশ, কম্বল, লেপ, কোল বালিশ ইত্যাদি নিয়ে যাত্রা করতো এবং সেটাকে একটা রোলের মধ্যে নিয়ে সেটাকে রোল করা হতো, একটা জায়গার মধ্যে নিত, নিয়ে সেটাকে বেঁধে দেওয়া হতো, ঢেকে দেওয়া হতো, তারপরে রোল করে সেটাকে পিঠের মধ্যে নিয়ে যাত্রা করতো, যাতে যেখানে প্রয়োজন পড়ুক তাদের শুতে বা ঘুমাতে, রাত্রি কাটাতে কোনো অসুবিধে না হয়। আজকের যুগে সেরকম প্রয়োজন পড়ে না, কারণ সব জায়গাতেই এই শোয়ার বা থাকার ব্যবস্থা থাকে, কিন্তু পুরোনো দিনে এটা দরকার ছিল। তো সেই বেডরোল কিনে নিয়ে আসলো, শার্টস, কিছু জামা কাপড় কিনলো, অ্যান্ড পিলোজ অর্থাৎ কিছু বালিশও কিনে আনলো। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস উইথ হিম ইন দ্য জার্নি। কেন কিনে এনেছিল? কারণ সুভাষ এই জিনিসগুলোকে তার সাথে করে নিয়ে যাত্রা করবে। শিশির দেন ওয়েন্ট টু আ প্রিন্টার শপ। তারপরে এগুলো কিনে আনার পরে শিশির গেল একটা প্রিন্টারের শপে, একটা ছাপাখানায়। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস উইচ রেড। এবং সেখানে গিয়ে তিনি কিছু কলিং কার্ডের অর্থাৎ ভিজিটার্স কার্ড, ভিজিটিং কার্ডের ছাপানোর অর্ডার দিল, যার মধ্যে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দ্য এম্পায়ার অফ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ইন্ডিয়া। যার মধ্যে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, তার ডেজিগনেশন কি? ট্রাভেলিং ইন্সপেক্টর, যে ঘুরে ঘুরে ইন্সপেকশনে যায়। কোথাকার? দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড। কোনো একটা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেডের একজন ট্রাভেলিং ইন্সপেক্টর, যার নাম হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন। এটা কেন করতে দিল? দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটাই ছিল সেই ফলস আইডেন্টিটি যেটাকে নিয়ে, বা ছদ্মবেশ, ছদ্মনাম যেটাকে নিয়ে সে কী করতে যাচ্ছে? যাত্রাটাকে করতে যাচ্ছে, পালাতে যাচ্ছে। মানে এর পরবর্তীতে যাত্রার সময় তাকে কেউ সুভাষচন্দ্র বোস বলে চিনবে না, তাকে সবাই কী নামে চিনবে? মোহাম্মদ জিয়াউদ্দিন নামে চিনবে।
তো সমস্ত কিছু এরকমভাবে ব্যবস্থা করা হলো, গাড়ির ব্যবস্থা, জিনিসপত্রের ব্যবস্থা, পরিচয়ের ব্যবস্থা, তার ছদ্মবেশের ব্যবস্থা, সমস্ত কিছু করা হলো। অন 16th January 1941, 16ই জানুয়ারি 1941 সাল, শিশির ফিনিশড হিজ ডিনার আর্লি অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড অ্যারাউন্ড 8:30 PM। শিশির খুব তাড়াতাড়ি সেদিন তার খাওয়া দাওয়া সেরে বাড়িতে ঠিক সন্ধ্যা 8:30 নাগাদ এলগিন রোডের সেই বাড়িতে এসে উপস্থিত হলো গাড়ি নিয়ে। ড্রোভ টু অর্থাৎ সে তার গাড়ি চালিয়ে, ড্রাইভের পাস ফর্ম ড্রোভ, তাহলে গাড়ি চালিয়ে, গাড়ি নিয়ে সে নেতাজির বাড়িতে এসে উপস্থিত হলো এলগিন স্ট্রিটে, এলগিন রোডে। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস। সেখানে গিয়ে সে তার গাড়িটাকে বাড়ির পেছনের দিকে গিয়ে পার্ক করে দিল, খুব নর্মালের মতনই, গাড়ি গিয়ে আমি বাড়ির পেছনেই পার্ক করবো যাতে সামনের রাস্তাটা খালি থাকে। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দ্য প্ল্যান অফ এস্কেপ। এদিকে শিশির আর সুভাষ এরা দুজনের মধ্যে কেউই বাড়ির কাউকে কোনো রকমের ধারণা পর্যন্ত হতে দেয়নি যে সুভাষ আজকে পালাতে যাচ্ছে বা তারা যে প্ল্যান করছে। None of the family members knew anything except Subhash's niece Ila and a male cousin Dijen. বাড়ির কোনো ফ্যামিলি মেম্বার তাদের পালিয়ে যাওয়ার বা তাদের প্ল্যানের কথা সম্পর্কে জানতও না, শুধুমাত্র দুজন বাদ দিয়ে। এক, তার ভাস্তি যাকে বলা হয় ভাইঝি, যার নাম ছিল ইলা, এবং আ মেল কাজিন অর্থাৎ একজন পুরুষ যিনি নাকি তার খুড়তুতো ভাই বা জ্যাঠতুতো ভাই সুভাষের, যার নাম ছিল দ্বিজেন। এই জ্যাঠতুতো খুড়তুতো ভাই, তার ভাইঝি ইলা এবং দ্বিজেন, শিশির এবং নেতাজি, এই চারজন বাদে তাদের প্ল্যানের খবর কারোর কাছে জানা ছিল না। তারা সম্পূর্ণরূপে সেটাকে টোটালি সিক্রেট হিসেবে রেখে দিয়েছিল। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ। যতক্ষণ না পর্যন্ত বোস ফ্যামিলি ঘুমিয়ে পড়ছে ততক্ষণ পর্যন্ত সুভাষ এবং শিশির অপেক্ষা করতে লাগলো। সুভাষ হ্যাড চেঞ্জ ইনটু হিজ ডিসগাইজ অ্যাজ মুহাম্মদ জিয়াউদ্দিন। এর মধ্যে সুভাষ অলরেডি মোহাম্মদ জিয়াউদ্দিনের বেশ ধারণ করে তিনি সুভাষচন্দ্র বোসের থেকে মোহাম্মদ জিয়াউদ্দিনে পরিবর্তিত হয়ে গেছিলেন। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, ব্যাগি সালোয়ার্স অ্যান্ড আ ব্ল্যাক ফেস। তিনি তার শরীরে যেটা পরিহিত ছিল সেটা ছিল লম্বা খয়েরি রঙের গাউন, ব্যাগি সালোয়ার, সেই ঢলঢলে ঢিলে ঢালা ট্রাউজার আর একটা ব্ল্যাক রঙের ফেস টুপি। হি ওয়ার গোল্ড ওয়্যার রিমড স্পেকটেকলস। তার সাথে তার চোখে পড়েছিলেন সোনালি রঙের তার দিয়ে তৈরি চশমা। ইট ওয়াজ 1:35 AM। তখন ভোর 1:30, ভোর বলবো না, রাত 1:30 বাজে, মাঝ রাত পার হয়ে গেছে। দ্য নাইট ওয়াজ মুনলিট। রাত্রিটা চন্দ্র আলোকিত ছিল। দ্বিজেন সিগনালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়্যার নিয়ার বাই। এরকম সময় দ্বিজেন উপরের তলের কোনো একটা জানলার থেকে খবর দিল যে আশেপাশে কোনো পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে না। মানে তারা স্বাভাবিক, ডিসেম্বরের রাত্রি, রাত 1:30, ভয়ঙ্কর ঠান্ডা হবে সেই যুগে। তো সেই ঠান্ডার মধ্যে পুলিশও রাস্তার উপরে দাঁড়িয়ে হেঁটে চলে নজর রাখবে, কতক্ষণ নজর রাখবে? তো তারাও নিশ্চয়ই রেস্ট করতে বা বসছে বা শুয়ে আছে, তারাও অন্য কোনো জায়গায় আছে যেখানে থেকে শিশিরের বা সুভাষচন্দ্র বোসের বাড়িটাকে পরিষ্কারভাবে দেখা সম্ভব না। তো দ্বিজেন খবর দিল আশেপাশে কোনো পুলিশ নেই। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন আ চারপয় অ্যাট দ্য কর্নার অফ এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলাতে এই পুলিশের লোকেরা একটা চারপাই বা খাটিয়া লাগিয়ে তার উপরে বসে থাকতো। কোথায় লাগাতো? যেখানে উডবার্ন রোড আর এলগিন রোড দুটো ক্রস করছে, মিশছে, ডাইসেক্ট করছে, ঠিক ওই মোড়টার মধ্যে বসে থাকতো, যেখান থেকে সুভাষের বাড়ি, এলগিন রোড, উডবার্ন রোড সম্পূর্ণটাই দেখতে পাওয়া যায়। দে পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য স্ট্রিট বিফোর সুভাষের হাউস। দিনের বেলাতে তারা প্রায়শই একজন একজন করে পাইচারি করতো সুভাষের বাড়ি থেকে সেই মোড়টা পর্যন্ত। অন দ্য কুল উইন্টার নাইট অফ January 16th, কিন্তু সেদিন ছিল জানুয়ারি মাসে, ডিসেম্বর বলছিলাম কিছুক্ষণ আগে, ভুল বলছিলাম, জানুয়ারি মাসের 16 তারিখে, সেই ঠান্ডা রাত্রিবেলা, শীতের রাত্রিবেলাতে, দে হ্যাড প্রেফার্ড দ্য কমফর্ট অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস অন দ্য চারপয়।
তো সেদিনকার রাত্রিবেলা তো ওই ভোর 1:30টার সময় অত ঠান্ডার মধ্যে তারা আর পায়চারি করছিল না, ঘুমোচ্ছিল না, কিন্তু শুধুমাত্র পায়চারি করাটাকে বন্ধ করে দিয়ে তারা ওই চারপাইটার উপরে বসে কম্বল মুড়ি দিয়ে বসেছিল, নজর রাখছিল, কিন্তু চারপাইটার উপরে বসে বসেই নজরটা রাখছিল। সুভাষ অ্যান্ড শিশির হাগড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর। সুভাষ আর শিশির এই সময়টাকেই বেছে নিল বাড়ির থেকে বেরিয়ে যাওয়া। তারা হাগ মানে কি জড়িয়ে ধরে, কাকে? বাড়ির ইনার ওয়ালটাকে, বাড়ির ভেতরের যে দেয়ালটা সেটাকে প্রায় জড়িয়ে ধরে ধীরে ধীরে ওই বাড়ির করিডোর দিয়ে এগিয়ে যেতে লাগলো। অ্যান্ড টিপটোড ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স টু দ্য কার। এবং পা টিপে টিপে বাড়ির পেছন দিকের দরজা দিয়ে পেছন দিকের সিঁড়ি বেয়ে, স্টেয়ার্স অর্থাৎ কি সিঁড়ি বেয়ে গাড়ি অবধি পৌঁছে গেল। মানে তারা বাইরের লোকের কাছে তো আওয়াজ দিতেই চায় না, সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে থাকা মানুষদেরকেও আওয়াজ দিতে চায় না, কারণ বাড়ির ভিতরের লোক জানতে পারলেই তারা লাইট জ্বালাবে, কিছু একটা মুভমেন্ট হবে, অটোমেটিক্যালি পুলিশ সচেতন হয়ে যাবে। সেই কারণে তারা চুপচাপ কোনো আওয়াজ না করে টিপটোড মানে পা টিপে টিপে পেছনের সিঁড়ি বেয়ে গাড়ি অবধি পৌঁছে গেল। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, শিশির ড্রোভ দ্য কার। সুভাষ ওই গাড়ির পেছনের সিটে বসেছিল আর শিশির সামনে গাড়ি চালাচ্ছিল। He started the engine and drove out from 38/2 Elgin Road as he had done on so many past occasions. As he had done on so many past occasions. তো এর আগেও এরকম সময় শিশির প্রায়শই নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ির থেকে বাইরে চলে যেত, এবং সেইভাবেই ঠিক একই রকমভাবে শিশির আজকেও তার বাড়ির থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে আসলো, যেটা ছিল 38/2 এলগিন রোডের উপরে অবস্থিত। At Subhash's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. এদিকে যখন তারা এরকমভাবে বেরোচ্ছে, তখন কিন্তু ওই রাত্রিবেলাতে তার ঘরের লাইটটা তখনও জ্বালানো ছিল, খালি এই ধারণাটা দেওয়ার জন্য, ইমপ্রেশন মানে কি ধারণা দেওয়ার জন্য, দূরের থেকে দেখে যাতে মনে হয় যে সুভাষ এখনও পর্যন্ত তার ঘরের ভেতরেই আছে। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, এরকম সময় যখন সম্পূর্ণ কলকাতা ঘুমোচ্ছে, আঙ্কেল অ্যান্ড নেফিউ ক্রসড হাওড়া ব্রিজ। এই কাকা এবং ভাস্তা দুজন গাড়িতে চেপে হাওড়া ব্রিজ ক্রস করে গেল। অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংটস, এবং এই শহরের পুরো বাউন্ডারির থেকে অনেক বাইরে বেরিয়ে চলে গেল। মানে কলকাতা যে শহরটা, সেই শহরটা যে বাউন্ডারি, সেই বাউন্ডারি ছাড়িয়ে বহুদূর চলে গেল। সুভাষ পোর্ট শিশির কফি ফ্রম আ থার্মস। এরকম অবস্থায় যখন তাদের গাড়ি চলছে, তখন সুভাষ শিশিরের জন্য একটা থার্মস অর্থাৎ থার্মাল ফ্লাস্ক, যেটাকে তরল পদার্থকে গরম রাখার জন্য কাজে দেয়, তো সেই ফ্লাস্কের থেকে তিনি কিছু কফি ঢেলে শিশিরকে দিলেন। দে শেয়ার্ড আ ফিউ অ্যাংশিয়াস মোমেন্টস টুগেদার ওয়েন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স। এভাবে চলতে চলতে হঠাৎ করে ওই ঠান্ডা রাত্রের মাঝরাত্রেই গাড়ির ইঞ্জিনটা কিছু একটা গণ্ডগোল করেছিল, তো স্বাভাবিকভাবে গাড়ি থেমে গেছিলো। এই সময়টাতে এরা দুইজনই, কাকা এবং ভাইপো দুজনেই কিছুক্ষণ সময় খুব উদ্বেগজনক পরিস্থিতিতে কাটিয়েছিল, যে এবার কী করবো, গাড়ি তো খারাপ হয়ে গেছে, এত রাত্রে কোনো গাড়িও পাবো না, এখন তো আমাকে খোঁজ করা শুরু করলে পারে, যখন তখন আমার অবধি পৌঁছে যেতে পারে, চারিদিকে তো আমার জন্য খোঁজ শুরু হয়ে যাবে। তো এরকম পরিস্থিতিতে গাড়ির ইঞ্জিনটা একবার খারাপও হয়ে যায় এবং তারা খুব টেন্সড সিচুয়েশন কাটায়। ইট স্টার্টেড এগেইন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট। কিন্তু সৌভাগ্যবশত, কার সৌভাগ্য? শিশিরের, সুভাষচন্দ্র বোসের, নাকি ভারতবর্ষের? সম্ভবত ভারতবর্ষের। সৌভাগ্যবশত গাড়িটার ইঞ্জিন ঠিক হয়ে যায়, গাড়ি স্টার্ট নিয়ে নেয়, এবং সেই একবার স্টার্ট নেওয়াতে শিশির দ্রুত গতিতে ড্যাশড অর্থাৎ কি দ্রুত গতিতে অন্ধকার কেটে এগিয়ে চলতে থাকে ওই রাতের রাস্তার উপর দিয়ে। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, এই অ্যারাউন্ড ভোর সকাল 8:30 নাগাদ, দে অ্যারাইভড অ্যাট বারারি নিয়ার ধানবাদ। তারা ধানবাদের কাছে বররি নামক এলাকায় উপস্থিত হয়। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক। তারা ওখানে উপস্থিত হয়ে, সকালবেলা ফ্রেশ হওয়ারও ব্যাপার আছে, তো তারা শিশির ঠিক করলো, যে আগেই ঠিক করা ছিল, প্ল্যানের মধ্যেই ছিল, যে বড়রিতে গিয়ে শিশির তার ভাই অশোকের বাড়ি থেকে উঠবে। প্ল্যান অনুযায়ী তারা দুজনেই শিশিরের ভাই অশোকের বাড়িতে গিয়ে উঠল।
সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন। কিন্তু অশোক যেহেতু সুভাষকে আগে কোনোদিনও দেখেনি, তো সেই কারণের জন্য সুভাষ তখনও কিন্তু সুভাষচন্দ্র বোস হিসেবে পরিচয় না দিয়ে সে নিজেকে মোহাম্মদ জিয়াউদ্দিন হিসেবেই পরিচয় দিতে লাগলো। অ্যান্ড হি সেইড, এবং সে বলল, হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, সে ইন্স্যুরেন্সের কোনো একটা কাজে এসেছে। অ্যান্ড ওয়াজ গিভেন আ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, এবং সেই কারণে ওই দিনটাতে রেস্ট করার জন্য তাকে একটা ঘর দেওয়া হলো। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার। পরবর্তীতে সেদিন সন্ধ্যাবেলায় তারা দেখা করলেন, কথা বললেন, আলাপচারিতা হলো এবং খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ফেললেন, রাতের খাওয়া দাওয়া। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গোমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। সেখান থেকে অশোকের বাড়ির থেকে মোহাম্মদ জিয়াউদ্দিন একাই বাড়ির থেকে বেরিয়ে গেলেন গোমো স্টেশনের উদ্দেশ্যে, যেটা বেশ খানিকটা দূরত্বে অবস্থিত ছিল। শিশির কিন্তু গেল না, শিশির বাড়িতেই থেকে গেল, মোহাম্মদ জিয়াউদ্দিন চলে গেল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেইল ফ্রম দেয়ার। সে জানিয়ে গেল যে আমি এখান থেকে দিল্লি কালকা মেইল ট্রেনটাকে ধরব। A little farther from the house, Shishir picked him up in his wanderer and drove towards the railway station. কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস বেরিয়ে যাওয়ার পরেই শিশিরও তার বাড়ির থেকে বেরিয়ে যায় তার বাড়ির উদ্দেশ্যে ফিরে আসার জন্য। কিন্তু কথাটা অশোককে এরকমভাবে জানালেও শিশির কিন্তু তার বাড়িতে ফিরে আসেনি, বরঞ্চ কিছুটা দূরত্বে গিয়ে সবার অলক্ষ্যে শিশির আবার মোহাম্মদ জিয়াউদ্দিনকে অর্থাৎ সুভাষকে তার গাড়িতে তুলে নেয় এবং রেলওয়ে স্টেশনের দিকে রওনা দেয়। মানে যাতে অশোকের কাছে গিয়ে খবর নিতে আসলেও কারোর মনে সন্দেহ না হয় যে তারা কোন জায়গায় গেছে। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। তারা আবার এক চন্দ্রালোকিত রাত্রে, পরের দিন রাত্রিবেলায় গোমো স্টেশন গিয়ে উপস্থিত হয়। স্লিপি পোর্টার কালেক্টেড দেয়ার লাগেজ। ওই রাত্রিবেলাতে একজন ঘুমে আচ্ছন্ন একটা কুলি তার লাগেজটাকে মাথায় তুলে নিল। আই এম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেইড অ্যাজ পার্টিং ওয়ার্ডস। এখানে পৌঁছে সুভাষ শিশিরকে শুধু একটাই কথা বলল, তাহলে আমি আসি, তুমি ফিরে যাও। শিশির watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. শিশির তার কাকার এই কথা শুনে আর তার সাথে এগোলো না, কিন্তু সেখান থেকে ফিরেও আসলো না। সে ওখানে দাঁড়িয়ে থেকেই দেখতে লাগলো যে সুভাষ কীভাবে ওই রেলওয়ে ওভারব্রিজটার উপরে চড়ছে এবং তাকে পার করছে তার সেই রাজকীয় হাঁটার ভঙ্গিমার মধ্যে দিয়ে। গেইট মানে কি? ভঙ্গিমা, তার হাঁটা চলার ভঙ্গিমা, স্ট্যাচার। হি ডিসঅ্যাপিয়ার্ড ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্ম অন দ্য অপোজিট সাইড। ধীরে ধীরে ওই উল্টো দিকের যে প্ল্যাটফর্ম, যেখানে ওই দিল্লি কালকা মেল এসে দাঁড়াবে, সেখানে সেই উল্টো দিকের প্ল্যাটফর্মে যখন সুভাষ এগিয়ে যাচ্ছে প্ল্যাটফর্মের দিকে, তখন ধীরে ধীরে রাতের অন্ধকারের মধ্যে তার পুরো শরীরের অবয়বটা, ছায়াটা যেন মিলিয়ে যেতে লাগলো। দ্য দিল্লি কালকা মেল রিলিজ থিম। সেখানে দিল্লি কালকা মেল ওখানে দাঁড়িয়েই ছিল। কিছুক্ষণের মধ্যেই দিল্লি কালকা মেল ধোঁয়া ছাড়লো, মানে স্টার্ট নিল। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস। শিশির ওই ট্রেনের সেই ছন্দযুক্ত ক্লাটার, অর্থাৎ কি আওয়াজটা, চাকার আওয়াজটা শুনতে পেতে লাগলো। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে। এবং ধীরে ধীরে দেখলো ট্রেনের লাইটটা বা লাইটগুলো এক এক করে পার হয়ে যাচ্ছে। গল্পটা আমাদের এখানেই শেষ হয়ে যায়, আলোচনাটা। মানে তার বাড়ির থেকে কিভাবে সে পালিয়ে বেরোতে পেরেছিল সেটারই শুধুমাত্র বর্ণনা। সেখান থেকে তিনি কোথায় গিয়েছিলেন না গিয়েছিলেন সেটা আমাদের টেক্সটের মধ্যে অন্তর্ভুক্ত নয়। কিন্তু একবার কল্পনা করে দেখো, এরকম একটা পরিস্থিতিতে কোনো একজন ব্যক্তি নিজের দক্ষতায়, নিজের প্রয়োজনে বলবো না, দেশের প্রয়োজনে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ির থেকে বেরিয়ে পালিয়ে গেলেন, চলে গেলেন। কবে ফিরবেন তার কোনো ঠিক নেই, আদৌ ফিরবেন কিনা তারও কোনো ঠিক নেই। এই যে মানসিকতা, এই মানসিকতাটাকে মহান না বলে আর কিছু বলা যায় না। যেখানে প্রাণের ঝুঁকি আছে, যেখানে ফ্যামিলির ঝুঁকি আছে, কিন্তু তা সত্ত্বেও সেই সমস্ত ঝুঁকিকে উপেক্ষা করে তিনি তার দেশের স্বাধীনতা সংগ্রামকে চালিয়ে যাওয়ার জন্য নিজের বাড়ির থেকে পালিয়ে অন্য কোনো এলাকায় উপস্থিত হওয়ার চেষ্টা করতে লাগলেন। তো এই যে ঘটনাক্রম, এই ঘটনাক্রমটা সত্যি রোমাঞ্চকর, সত্যি এক্সাইটিং, সত্যি উত্তেজনাপ্রবণ, যে কারণে এই ঘটনাক্রমটাকে লেখক নাম দিচ্ছেন
দ্য গ্রেট এসকেপ। আর সেদিন নেতাজি সুভাষচন্দ্র বোস পালিয়েছিলেন বলেই হয়তো অন্য আরও 5টা কারণের সাথে সাথে এটাও একটা কারণ আজকে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। কারণ পরবর্তীতে কোনো এক ব্রিটিশ, ভারতের স্বাধীনতার পরে কোনো এক ব্রিটিশ উচ্চপদস্থ কর্মচারী বলেছিলেন যে ব্রিটিশ গভর্নমেন্টের ভারতবর্ষ ছেড়ে চলে যাওয়ার কারণ যদি কেউ থেকে থাকে তাহলে সেটা নেতাজি সুভাষচন্দ্র বোস। এই একটা লোককে ব্রিটিশ গভর্নমেন্ট প্রচণ্ড ভয় পেত। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা হয়তো সেই পরিমাণে শ্রদ্ধা, সেই পরিমাণের রেসপেক্ট নেতাজি সুভাষচন্দ্র বোসকে দিতে পারি না, বা পারছি না, বা দিনই যতটা তার প্রাপ্য ছিল। কারণ তার মৃত্যুটা এখনও রহস্যের মধ্যেই আছে, আমরা সেটাকে কেউ জানার চেষ্টাও করি না। তো একজন সাধারণ মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এটা থাকা উচিত যে ব্যক্তি নিজের জীবনের স্বার্থ ত্যাগ করে, নিজের ফ্যামিলি ত্যাগ করে, নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে, ইভেন তার নিজের চাকরি ত্যাগ করে সুখে শান্তিতে যেটা নিয়ে তিনি সারা জীবন কাটাতে পারতেন। ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে তিনি একজন সিভিল সার্ভিসে চাকরি পেয়েছিলেন, যেটাকে তিনি হাসতে খেলতে প্রত্যাখ্যান করে দিয়েছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে লড়াই করার জন্য। কারণ তিনি ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে কোনো কাজ করবেন না। এরকম একজন মানসিকতার ব্যক্তিত্ব ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করেছে এবং তিনি কলকাতায় থাকতেন। তার এই অবদান সত্যি অনস্বীকার্য, এবং যে কারণের জন্য আমাদের টেক্সটের মধ্যে ছোট্ট একটা উদাহরণের মধ্যে দিয়ে, ছোট্ট একটা প্রেসক্রাইব টেক্সটের মধ্যে দিয়ে আমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদানগুলোর একটা ছোট্ট অংশকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং তোমাদেরকে জানানোর চেষ্টা করা হয়েছে। তোমাদের মনের মধ্যে সেই কিউরিয়াসিটিটাকে জাগিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, যাতে তোমরা এই ব্যক্তি সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করতে পারো। তো এই ছিল আমাদের আজকের টেক্সট, দ্য গ্রেট এসকেপ। আশা করি আমাদের আগের টেক্সটগুলোকে আমাদের পড়া ভালো মতন হয়ে গেছে। এবার নতুন একটা টেক্সট পড়া শুরু করো, তার সাথে সাথে অ্যাক্টিভিটিগুলো করতে থাকো, প্রয়োজনে জিজ্ঞেস করো, সমস্যা হলে জিজ্ঞেস করো, কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করো। প্রথম দিকে যে পরিমাণ কমেন্টস পেয়েছিলাম, যে যতটা ফ্রিকোয়েন্টলি কমেন্ট পাচ্ছিলাম, সেই পরিমাণ কমেন্ট কিন্তু ফ্রিকোয়েন্ট কমেন্ট আমি পাচ্ছি না এখন, কেন জানি না। হয়তো একটা গা শোয়া মানসিকতা চলে এসছে। তো রিকোয়েস্ট করব, কেননা এটা তো সম্ভব না, কমেন্ট আসছে না তার মানে তোমরা কেউ সম্পূর্ণ বুঝে যাচ্ছ বা কোনো রকমের কোনো প্রবলেম ক্রিয়েট হচ্ছে না, তা তো হতে পারে না। কারণ কোনো দিনও ওভার ভিডিওস কাউকে খুব ভালো রকমভাবে পড়ানো খুব একটা ইটস নট পসিবল আমার হিসাবে। তো সেই কারণের জন্য সমস্যা তো থাকবেই। তো হয় তোমরা পড়ছো না, হয় তোমরা গা করছো না, কিন্তু সত্যি কথা বলতে স্কুল খুললেই আমাদের কিন্তু পরীক্ষা চালু হয়ে যাবে, পরীক্ষার আর সময় থাকবে না, তো বাড়িতে পড়ার আর টাইম থাকবে না। তো যদি এখনও কেউ পড়া শুরু না করে থাকো, তাহলে এখনও বলছি তোমরা সবাই পড়াটাকে শুরু করো। এবং এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোকে একমাত্র রাস্তা না রেখে নিজেরা বাড়িতে রিডিং পড়ে এটাকে একটা হেল্প হিসাবে নিয়ে তোমরা পড়াশোনাটাকে চালিয়ে যাও। তো অল দ্য বেস্ট। আশা করবো তোমরা সবাই আবার পড়াশোনা শুরু করবে, বা পড়াশোনা যদি করতে থাকো সেটাকে কন্টিনিউ করবে এবং খুব মনোযোগ সহকারে করবে। তো সত্যি কথা বলতে অনলাইনের যে পড়াশোনার পদ্ধতি সেটা খুব ফলপ্রসূ হবে বলে অনেকে মনে করেন, অনেকে মনে করেন না। কিন্তু পড়াশোনার কথাটার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, একদিক দিয়ে পারফেক্ট। কারণ মাঝখানে একটা সময় এসেছিলো যে সময়টাতে আমরা পড়াশোনাটাকে একটু অন্যরকম লেভেলে নিয়ে গেছিলাম, যেখানে আমরা শুধুমাত্র যেতাম, পড়তে যেতাম, স্কুলে পড়া হতো, বাড়িতে আসতাম, আমি অনেক পড়াশোনা করে এসেছি। সেটা কিন্তু পড়াশোনা ছিল না, সেটা শুধুমাত্র গাইডেন্স ছিল। পড়াশোনা কিন্তু বাড়িতে বসে নিজের পড়াটাই পড়া, নিজের বোঝাটাই বোঝা। তো যতক্ষণ না পর্যন্ত তুমি নিজে পড়তেছো বা তুমি বাড়িতে বুঝতেছো, ততক্ষণ পর্যন্ত পড়াশোনা হয় না। তো একটা ভালো সাইড যে হয়তো আমাদেরকে এই যে ব্যবস্থাটা আমাদের বাড়িতে পড়ার অভ্যাসটাকে আবার শুরু করতে সাহায্য করবে। সো এগেন ওয়ান্স অ্যাগেন অল দ্য বেস্ট। পড়াশোনা শুরু করো, পড়াশোনা চালিয়ে যাও, যদি অসুবিধা হয় যোগাযোগ করো। থ্যাংক ইউ।